ভয়ঙ্কর এক জেল, তার সাথে ভয়ঙ্কর কুখ্যাত কিছু বন্দী অপরাধী, আর সেই সকল বন্দী অপরাধীদের উপর অত্যাচার করার জন্য সবসময় রেডি আছে সেই জেলখানার কিছু নির্মম অফিসার। আর দুর্ভাগ্যবশত একজন নির্দোষ ব্যক্তি মিথ্যা জালিয়াতি মামলায় ফেসে যায় এবং সে সেই জেলখানায় বন্দী হয়। এখন তাকে জেলখানার এই নির্মম অত্যাচারগুলো সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সাথে এই জেল থেকে পালানোর জন্য তাকে মাস্টার প্ল্যানও তৈরি করতে হবে। ঠিক জাহান্নামের মতো নির্মম এই জেল থেকে এই লোকটি কি এমন মাস্টার প্ল্যান করবে, আর কিভাবে বা সে এই জেল থেকে সফলভাবে পালিয়ে যাবে। এই চাঞ্চল্যকর জেল পালানোর মাস্টার প্ল্যানগুলো দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মুভির শুরুতেই দেখা যায় সময়টা ছিল 1976 সালের কোনো একদিন। স্পেনের একটি জেলখানায় নতুন কিছু কয়েদি আনা হয়েছে, আর যারা পৃথিবীর বড় বড় চোর এবং ভয়ঙ্কর ডাকাত, এর সাথে যারা ভয়ঙ্কর খুনি, মূলত তাদের জন্য স্পেশালভাবে সিকিউরিটি দিয়ে এই জেলটি বানানো হয়েছে। সেখানে অসংখ্য কয়েদি ভিড়ে ম্যানুয়াল নামের একটি ছেলেকে দেখা যায়, যে এই মুভির মূল চরিত্র। ম্যানুয়ালের পোশাক আশাক দেখে বেশ নম্র, ভদ্র ও শিক্ষিত মনে হয়। তাহলে সে এই জেলে কেন? এই ঘটনা আমরা আরো পরে জানতে পারবো। পরের সিনে দেখা যায় ম্যানুয়াল জেলের ভেতরে বসে আছে। পাশের ছেলে একটি 16 থেকে 17 বছরের ছেলেকে কাঁদতে দেখে ম্যানুয়াল তার কাছে এগিয়ে যায়, একটি সিগারেট ছেলের দিকে এগিয়ে দেয় আর তার নাম জানতে চায়। তখন জেলের ওয়ার্ডেন সেলের ভিতরে এসে হঠাৎ ছেলেটিকে মারতে শুরু করে। ম্যানুয়ালের বিষয়টা খুবই খারাপ লাগলে সে প্রতিবাদ করায়। ওয়ার্ডেন তার গালে থাপ্পড় মারে এবং ছেলেটিকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় ম্যানুয়াল সহ সকল কয়েদিদের চেকিং করার জন্য নেওয়া হচ্ছে। সবার গায়ের কাপড় খুলে চেক করতে শুরু করে। এই চেকিং এর মূল কারণ হলো কোনো কয়েদি কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত কিনা। তাছাড়াও স্পেনের জেলগুলোতে নতুন কয়েদি এলে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়, এটা জানার জন্য যে কয়েদির অন্য কোনো রোগে আক্রান্ত আছে কিনা। চেকিং এর সময় জেলের সিনিয়র অফিসার ডোমিঙ্গোর ম্যানুয়ালের স্যুট বেশ পছন্দ হয়। সে 250 ইউরোর বদলে স্যুটটি কিনতে চাইলে ম্যানুয়াল সেটা বিক্রি করবে না বলে জানিয়ে দেয়। ম্যানুয়ালের এমন প্রত্যাখ্যান ডোমিঙ্গো সহ্য হয় না। সে রেগে গেলেও সেখান থেকে চুপচাপ চলে যায়। জেলের এক গার্ড ম্যানুয়ালের কাছে এসে বলে সে কাজটা মোটেও ভালো করেনি। এই কাজের ফলে ডোমিঙ্গো তার কাছে থেকে জোর করে এই স্যুট কেড়ে নেবে। তাছাড়া ম্যানুয়াল যদি স্যুটটি বিক্রি করে দিত, তাহলে টাকা দিয়ে সে নিজের প্রয়োজনীয় সকল জিনিস জেলের ভিতরেই কিনতে পারত। চেকিং শেষে অপরিষ্কার, অস্বচ্ছ, অন্ধকার একটি ছোট রুমে ম্যানুয়ালকে থাকার জন্য দেওয়া হয়। সাথে দেওয়া হয় নোংরা গন্ধযুক্ত একটা কম্বল এবং আধ বালতি ময়লা পানি। আর এই পানি তাকে 14 দিন খাওয়া আর গোসলের জন্য ব্যবহার করতে হবে। ম্যানুয়াল পানির পরিমাপ দেখে বুঝে উঠতে পারে না যে এই পানি সে খাবে নাকি গোসল করবে, নাকি প্রকৃতির ডাকে সাড়া ফেলতে তাতে খরচ করবে। রাতের বেলায় ম্যানুয়াল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ সে কিছু কামড় খেয়ে উঠে বসে। সে দেখতে পায় তার সারা শরীর ঝাড় ফুঁকা পায়চারি করে রক্ত চুষে নিচ্ছে। পরের দিন সকালে ডোমিঙ্গো আসে সকল কয়েদিদের এক নজর দেখার জন্য। সে ম্যানুয়ালের কাছে এলে ম্যানুয়াল অসংখ্য অভিযোগ করে বসে। ম্যানুয়াল বলতে থাকে যে তার গোসল করা অনেক জরুরি, কেননা নোংরা কম্বল গায়ে দিয়ে আর ছারপোকাবর্তী খাটে শুয়ে তার পুরো শরীর থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। এইসব কথা শুনে ডোমিঙ্গো ম্যানুয়ালকে গালিগালাজ করতে শুরু করে। তখন সেখানে খাবার দিতে ব্ল্যাকি নামের এক লোক আসে। ব্ল্যাকি অনেক মিশুক মানুষ, অল্পতেই সে অপরিচিত কাউকে বন্ধু বানিয়ে ফেলতে পারে। তাছাড়া সকল কয়েদিদের খাবার পৌঁছে দেওয়া তার কাজ। ব্ল্যাকি খাবারের সাথে লুকিয়ে ম্যানুয়াল একটা সিগারেট দিয়ে যায়। পরের দিন ম্যানুয়ালের সাথে দেখা করতে একজন সরকারি উকিল আসে। দুজন কথোপকথনে আমরা জানতে পারি ম্যানুয়ালের নামে তার কোম্পানির জালিয়াতির মামলা করেছে। ম্যানুয়াল একটি বড় কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করত। তখন সে মালিকের ছেলের বুদ্ধিতে কোম্পানি থেকে বিশাল অঙ্কের টাকা সরিয়েছে, কিন্তু তাদের চুরিটা ধরা পড়ে গেলে মালিকের ছেলে নিজেকে বাঁচিয়ে ম্যানুয়ালকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে। এই জালিয়াতির জন্য তার মোট 8 বছরে জেলও হতে পারে। উকিলের কাছ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে আশাহত হয়ে ম্যানুয়াল নিজের ছেলে ফিরে আসে। প্রচন্ড রাগে ম্যানুয়াল ময়লা পানির বালতি নিয়ে দেয়ালের উপর নিজের সব রাগ ঝাড়তে শুরু করে। এত আওয়াজ শুনে সেখানে গার্ড এলে ম্যানুয়াল বলে যে জেল কর্তৃপক্ষকে সে কমপ্লেন করতে চায়। এই জেলে যেভাবে কয়েদিদের কষ্ট দেওয়া হয়, খাওয়া পড়া নিয়ে সেসব কর্তৃপক্ষকে জানাতে হবে। আশ্চর্যজনকভাবে গার্ড ম্যানুয়ালের কথা মেনে নিয়ে তাকে খাতা কলম দেয়। ম্যানুয়াল তখন জানতো না যে তার সাথে ঠিক কি করতে যাচ্ছে। খাতা কলম নিয়ে লিখতে বসলে গার্ড তাকে মারতে শুরু করে। মার খেয়ে ম্যানুয়াল বুঝতে পারে এখানে কমপ্লেন করে কোনো লাভ হবে না, এখানে সব জালিমদের রাজত্ব। হঠাৎ ম্যানুয়াল দেখতে পায় দেয়ালের এক কোণা থেকে কে যেন প্রথমে একটা সিগারেট, তারপর একটা চিরকুট, এবং সেই চিরকুটে লেখা আছে হতাশ হয়ো না বন্ধু, আমরা তোমার পাশে আছি। এই ছোট্ট একটা চিরকুট যেন ম্যানুয়ালকে আকাশ সমান সাহসী করে তোলে। 14 দিন শেষ হওয়ার পর ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন সেল থেকে বের করে নর্মাল সেলে অন্য কয়েদির সাথে থাকতে
থাকতে দেওয়া হয়। ম্যানুয়ালকে সেই সেলে থাকতে দেওয়া হয় সেখানে আগে থেকে ব্ল্যাকি এবং পিনো নামের আরেকজন কয়েদি থাক। পরের দিন সকালে ম্যানুয়াল বসেছিল, এমন সময় হঠাৎ কয়েকজন কয়েদি এসে তার উপর হামলা করে এবং মারধর করে। তার শরীর থেকে সকল কাপড় খুলে নিয়ে চলে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে দুজন গার্ড এই ঘটনা দেখেও তারা লোকগুলোকে আটকাতে আসে না। ম্যানুয়াল বুঝতে পারছিল না তার সাথে এমন হওয়ার কারণ কি, গার্ডরা কেন কিছু বলল না। সে এই বিষয়টা কমপ্লেন করতে চলে আসে। ম্যানুয়াল খালি গায়ে কমপ্লেন করতে এলে কাউন্টারে থাকা গার্ড তার কাছ থেকে $300 দাবি করে, কারণ এটাই জেলের নিয়ম। যদি কোনো কয়েদি কমপ্লেন করতে চায় তো তাকে $300 পে করতে হয়। ম্যানুয়াল ততক্ষণে বুঝে গেছে যে এই জেলে এরকম স্বৈরাচারিতা চলছে, এখানে কমপ্লেন করে কখনোই কোনো লাভ হবে না। তখন ম্যানুয়ালের কাছে একজন কয়েদি এসে তাকে বুঝিয়ে সুজিয়ে ডাক্তারের রুমে নিয়ে চলে যায়, সাথে পড়ার জন্য কাপড়ও দেয়। এই পর্যায়ে ম্যানুয়াল জানতে পারে এই ব্যক্তিটি কোয়ারেন্টাইন ছেলে তাকে সিগারেট আর চিরকুট দিয়েছিল। এরপর বনি নামের একজনকে দেখতে পাই, সে এই জেলের ডাক্তার। মারধরের কারণে ম্যানুয়ালের দাঁতে অনেক ব্যথা হচ্ছিল, তাই বনি তাকে পেন কিলার ইনজেকশন দেয়। পরক্ষণে সেখানে আরো কয়েকজন কয়েদি আসে তার সাথে দেখা করার জন্য। তাদের মধ্যে একজনের নাম উগাস্তিন এসেছে ম্যানুয়ালকে তাদের একটি সিক্রেট গ্রুপে জয়েন করানোর জন্য প্রস্তাব দিতে, কারণ উগাস্তিন ইতিমধ্যে অনেক বিষয়ে ম্যানুয়ালের সাহসিকতা লক্ষ্য করেছে। উগাস্তিন বলে যে জেলের সাহসী কয়েদিদের নিয়ে সে একটি কমিটি করতে যাচ্ছে, যেই কমিটি জেলে কয়েদিদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ম্যানুয়াল যেহেতু প্রথমবার জেলে এসেছে, তাই এই বিষয়গুলো সম্পর্কে তার তেমন কোনো ধারণাই নেই, তাই সে আপাতত এসবে জড়াতে চায় না। পরের দিন সকালে ব্ল্যাকি ম্যানুয়ালকে নিয়ে ওয়ার্কশপে আসে, এই আশায় যদি একটা কাজ জুটে তাতে ম্যানুয়াল কিছু টাকা ইনকাম করার সুযোগ পাবে। ওয়ার্কশপের দরজা খুলে উগাস্তিন বেরিয়ে আসে। সে জানায় আপাতত কোনো কাজ খালি নেই, যদি খালি হয় তখন সে ম্যানুয়ালকে নিতে পারবে। তারা কিছুটা হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। এখানে আমরা ব্ল্যাকির জেলে আসার ইতিহাস সম্পর্কে জানতে পারি। চোর ডাকাতদের জন্য তৈরি এই বিশেষ জেলে ব্ল্যাকি নিজেও চুরি করে ধরা পড়ে এসেছে, তবে চুরির পাশাপাশি সে খুনের আসামিও, কারণ চুরি করার পরে পালাতে গিয়ে ব্ল্যাকি পূর্বে 3টা খুন করে ফেলেছিল, যাদের মধ্যে একজন পুলিশও ছিল। তবে আদালতে এখনো প্রমাণ হয়নি যে ব্ল্যাকি খুনগুলো করেছে। মামলার শুনানি শেষে যদি ব্ল্যাকি দোষী প্রমাণ হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড অবধারিত। পরের সিনে দেখা যায় যে লুসি নামের একটি মেয়ে ম্যানুয়ালের সঙ্গে দেখা করতে এসেছে। লুসি হলো ম্যানুয়ালের গার্লফ্রেন্ডের ছোট বোন। এখানে আমরা জানতে পারি ম্যানুয়াল চুরির মামলায় ফেসে যাওয়ার পর থেকে লুসির বোন ম্যানুয়ালের সাথে ব্যাকআপ করেছে। তবে লুসি নিজেও ম্যানুয়ালকে খুব পছন্দ করত, তাই পছন্দের মানুষটাকে এক নজর দেখার জন্য সে এখানে এসেছে। ম্যানুয়াল লুসিকে জেলে আসতে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়, তবে ম্যানুয়াল এখনো লুসির চোখের ভাষাটি বুঝতে পারে না। একদিন ম্যানুয়াল দেখতে পাই জেলের কয়েদিরা আন্দোলন করছে এই কারণে যে এই জেলে কয়েদিদের অনেক বেশি কষ্ট দেওয়া হয়। এরই মাঝে ম্যানুয়াল ডাক্তার বনিকে দেখতে পায়, তার কাছে ছুটে যায়। বনি পুলিশের সামনে ম্যানুয়ালের দাঁত দেখার ভান করে তার হাতে লুকিয়ে কিছু কাগজের টুকরা ধরিয়ে দেয়। এই কাগজগুলো কিসের সেটা আমরা আরো পরে জানতে পারবো। পরের দিন সকালে দেখা যায় আগের দিনের আন্দোলনের কারণে পুলিশ কিছু কয়েদিকে ছেড়ে দিয়েছে। এই কয়েদিরা সবাই রাজনীতির সাথে যুক্ত ছিল। দেখতে দেখতে ম্যানুয়ালের জেলবন্দি জীবনের 1 বছর কেটে যায়। হঠাৎ একদিন কয়েকজন গার্ড এসে ব্ল্যাকিকে উঠিয়ে নিয়ে যায়। পিনো গার্ডদের জিজ্ঞাসা করলে জানা যায় ব্ল্যাকি যেহেতু সবাইকে খাবার ডেলিভারির কাজ করে, তাই সে এই সুযোগ কাজে লাগিয়ে অনেক দিন ধরে রান্নাঘরে একটি সুড়ঙ্গ খুঁড়ছিল। পরের দিন সকাল হতেই দেখা যায় জেলের পরিবেশটা কিছুটা উত্তপ্ত। পিনো আর ম্যানুয়াল সেল থেকে বের হতেই একজন সিনিয়র গার্ড এসে জানায় যে ইনভেস্টিগেশনের সময় ব্ল্যাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই খবরটা শুনে ম্যানুয়াল কিছুটা চমকে যায়। ম্যানুয়ালের কাছে বিষয়টা খুবই খারাপ লাগে। সে তখন রুম থেকে বের হলে দেখতে পায় ডাক্তার বনি সহ কয়েকজন কয়েদি ব্ল্যাকির মৃত্যুর কারণ জানতে চেয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। হঠাৎ ওদের উপর পুলিশ চার্জ করলে ম্যানুয়ালের মাথায় চট করে একটা বুদ্ধি চলে আসে। সে রুমে ঢুকে সেই কাগজগুলো বের করে যেগুলো ডাক্তার বনি তাকে গোপনে দিয়েছিল। কিছু কাগজ সে দোতলা থেকে নিচতলায় আন্দোলনরত কর্মীদের দিক ছুড়ে দেয়। বাকি কিছু কাগজ সে জেল রুমের ছোট্ট জ্বালানা দিয়ে বাইরে ফেলে দেয়। এতে করে শহরের বাসিন্দারা জেলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরে বাইরে থেকে তারা কয়েদিদের সাপোর্ট করতে স্লোগান দিতে শুরু করে। ম্যানুয়ালের এই কাণ্ড ওয়ার্ডেন জানতে পারে, গার্ড পাঠিয়ে ম্যানুয়ালকে তুলে নিয়ে যায়। এরপর তাকে আবারও কোয়ারেন্টাইন সেলে বন্দি করে রাখা হয় যেন সে আন্দোলনের জন্য কয়েদিদের উস্কানি দিতে না পারে। একদিন সকালে ম্যানুয়ালের সাথে একজন প্রাইভেট উকিল দেখা করতে আসে যার নাম এরন্ট। ম্যানুয়াল তাকে বলে যে কেস লড়ার মতো টাকা পয়সা তার নেই। এরল্ট জানায় সে বিনা পয়সায় কেস লড়বে, কারণ সে কয়েদিদের জন্য ডেমোক্রেটিক অধিকার নিয়ে কাজ করছে। এরল্ট ম্যানুয়ালকে কোয়ারেন্টাইন সেল থেকে বের করার ব্যবস্থা করে। এরপর কিছু টাকাও দিয়ে যায় যেন ম্যানুয়াল জেলের ভিতর পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষের কাছে একটা অভিযোগপত্র লিখে পাঠাতে পারে। রাতের বেলায় ম্যানুয়াল চিঠি লেখার সময় হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে সে দেখতে পায় গার্ডরা একজন ব্যক্তিকে দৌড়ে বেঁধে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ম্যানুয়াল চিৎকার করা শুরু করলে
পেছন থেকে পিনো ওর মুখ চেপে ধরে বলে যে যদি গার্ডরা বুঝতে পারে ম্যানুয়াল চিৎকার করেছে তাহলে তাকে ধরে নিয়ে যাবে এবং বাঁচতে দেবে না। সকালবেলায় পিনো আর ম্যানুয়াল বাইরে হট্টগোল শুনতে পায়। রুম থেকে বেরিয়ে এলে জানতে পারে রাতে থেকে অগাস্তিন গায়েব, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জেলের কয়েদিরা জানতো যে অগাস্তিনকে কেন সরিয়ে দেওয়া হয়েছে। মূলত অগাস্তিন জেলের কয়েদিদের অধিকার সম্পর্কে সচেতন, গণজাগরণ এসব নিয়ে কয়েদিদের সাবধান করত এবং এদের ন্যায্য সুযোগ সুবিধা সম্পর্কে জানাতো, যা ওয়ার্ডেনের একটুও পছন্দ ছিল না। ওয়ার্ডেন এই জেলখানা নিজের আইনে পরিচালনা করত, তার মুখের উপর কথা বলার মতো কেউ ছিল না। কিন্তু অগাস্তিন সকলকে ওয়ার্ডেনের স্বৈরাচারিতা সম্পর্কে অনেক কথা বলতো। ম্যানুয়াল দেখতে পায় ডাক্তার বনি এবং অন্যান্য কয়েদিরা আন্দোলন জোরদার করতে নিজেদের হাত কাটছে। ম্যানুয়াল আর দেরি না করে রুম থেকে সরিয়ে এনে হাত কেটে তাদের সঙ্গ দেয়। ধীরে ধীরে আন্দোলন বিদ্রোহের দিকে মোড় নিতে থাকে। কয়েদিরা আত্মহত্যা করার হুমকি দিলে পরিস্থিতি সামাল দিতে ওয়ার্ডেন সেখানে এসে কয়েদিদের ডিমান্ড জানতে চায়। কয়েদিদের পক্ষ থেকে ডাক্তার বনি আর ম্যানুয়াল প্রতিনিধিত্ব করছে। তারা ওয়ার্ডেনের কাছে ট্রিটমেন্টের একজন ভালো ডাক্তার এবং প্রেস মিটিং এর ব্যবস্থা করে দিতে বলে। ওয়ার্ডেনও পরিস্থিতি খারাপ দেখে আর কিছু বলার বা করার সাহস পায় না। সে চুপচাপ ডিমান্ড পূরণ করে দেয়। প্রেস মিটিং এ ডাক্তার বনি আর ম্যানুয়াল জেলখানায় হওয়া সকল অন্যায়, অবিচার এবং জুলুমের ব্যাপারে জানায়। পরের দিন রেডিওতে তাদের নিউজ টেলিকাস্ট হলে কয়েদিরা ভাবে এবার হয়তো তাদের উপরে হওয়া অত্যাচারের কথা পুরো দেশ জানতে পারবে। তারা কিছুটা হলেও স্বস্তির দিন ফিরে পাবে। পরের দিন সকালে লুসি আবারও ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। সে একটা পেপার কাটিং দেখিয়ে বলে যে পুরো দেশে জেলের অবস্থা নিয়ে চর্চা হচ্ছে। নিউজ পেপারে ছবি আসার কারণে ম্যানুয়ালকে নিয়েও সবাই প্রশংসা করছে। লুসির চোখে মুখেও যেন আনন্দ জ্বরছে। পরের দিন দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ জেলের সামনে এসে কয়েদিদের পক্ষে অবরোধ করছে। পিনো বলে যে এবার সেও কয়েদিদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়াই করবে, তবে এই কাজ লিড করার জন্য ডেঞ্জারাস কিছু মানুষজন দরকার। পিনো সেখানে ম্যানুয়াল আর ডাক্তার বনিকে নিয়ে জেলের বিপরীত পাশের সেলে চলে যায়। সেখানে ভয়ঙ্কর সব কয়েদিদের রাখা হয়েছে এবং এই অংশে কয়েদিরা পুরো জেলখানায় মদ, সিগারেট বিক্রি করত। এই অংশের যে লিডার ছিল তার নাম মাইকেল। পিনো মাইকেলের সাথে হাত মেলাতে এসেছে যেন ওদের আন্দোলনে মাইকেলেরও সাপোর্ট পায়। পিনো ভালো করেই জানতো মাইকেল কোনো সোজা লোক যে ওরা বললেই ওর প্রস্তাবে রাজি হয়ে যাবে। সে পকেট থেকে একটা আংটি বের করে মাইকেলকে দিয়ে বলে যে তার ছেলেকে ডোমিঙ্গো খুন করেছে। এই তথ্য মাইকেলকে দেওয়ার কারণ হলো মাইকেল অনেকদিন ধরেই তার ছেলে অগাস্তিনের হত্যাকারীদের খুঁজছিল, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিল না। অগাস্তিন ছিল সেই লোক যে ওয়ার্কশপে কাজ করত, আর অগাস্তিন হলো এই মাইকেলের ছেলে। অগাস্তিনকে যারা মেরেছিল তাদের থেকে পিনো এই আংটিটি কিনেছিল। এত কথা বলেও মাইকেলকে পিনো রাজি করাতে পারে না। পরে সেখান থেকে সে চলে যায়। মাইকেল আংটির দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে এটা তার ছেলের ওই আংটি। মাইকেল এবার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। পরের দিন সকালে হঠাৎ এক কয়েদি মৃগী রোগের মতো আচরণ শুরু করলে এক গার্ড তার সমস্যা চেক করতে আসে। তখন সেই কয়েদি গার্ডের গলায় ছুরি ধরে সোজা জেল কাউন্টারের দিকে যায়। এই কয়েদি আসলে গার্ডকে জব্দ করার জন্য এই নাটকটি করেছিল। কয়েদির সাথে পিনিও ছিল। তারা সবাই মিলে জেলের যত ব্যারিকেড আছে তা সব তুলে দিতে বলে। গার্ড ঘাবড়ে গিয়ে কন্ট্রোল রুমে ফোন করতে লাগলে কয়েকজন কয়েদি মিলে কাউন্টারে আগুন জ্বালিয়ে দেয়। কয়েদিরা যার যার রুম থেকে সকল জিনিসপত্র বাইরে ফেলতে শুরু করে। আরো জিনিসপত্র একত্রিত করে আগুন জ্বালিয়ে দেয়। এরই মধ্যে ম্যানুয়াল কয়েকজন কয়েদিকে নিয়ে জেলখানার ছাদে উঠে আসলে জেলের পরিস্থিতি পরিবর্তন করার জন্য সকলে আন্দোলন করতে থাকে। কোনোভাবেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না। অন্যদিকে কয়েদিদের আন্দোলনকে মজবুত করার জন্য শহরের বাসিন্দারাও তাদের সাপোর্ট করে স্লোগান দিতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় ওয়ার্ডেন কয়েদিদের বোঝানোর জন্য লয়ার অ্যারনকে ডেকে এনেছে। কয়েদিরা ওয়ার্ডেনের ভয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। ওয়ার্ডেন সকলকে বোঝাতে শুরু করেছে তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওয়ার্ডেন আর কখনোই তাদেরকে বিরক্ত করবে না বা তার স্বৈরাচারী মনোভাব কয়েদিদের উপর ফলানোর চেষ্টা করবে না। ওয়ার্ডেন কয়েদিদের সকল শর্তে রাজি হয়। তাই অ্যারল্ড বলে সব কয়েদিরা যেন ছাদ থেকে নিচে নেমে আসে। বনি আর ম্যানুয়ালের কথায় সকল কয়েদিরা শান্ত হতেই ওয়ার্ডেন তার আসল রূপ দেখানো শুরু করে। সে তখন কয়েদিদের উপর হামলা করে বসে। পরের সিনে দেখা যায় ওয়ার্ডেন ম্যানুয়ালকে ডেকে নিয়ে বলে যে তাকে অন্য একটি সেলে শিফট করা হবে। ওই জেলে সে এখান থেকে আরো ভালো পরিবেশে থাকতে পারবে। এমনও হতে পারে যে ওখানে যাওয়ার পর যদি ম্যানুয়ালের আচার আচরণ ভালো হতে থাকে তবে তার সাজাও কিছুটা কমে যাবে। ওয়ার্ডেন তাকে একটা পেপার দেখায় যেখানে বনির সিগনেচার আছে। ওয়ার্ডেন জানায় বনি অন্য সেই জেলে যেতে রাজি হয়েছে।
তাই সে সিগন্যাল চারটি করেছে। আগামীকাল সকালে বনি সেই জেলে চলে যাবে। ওয়ার্ডেন ততক্ষণ পর্যন্ত ম্যানুয়ালকে বাবার সময় দেয়, কিন্তু ম্যানুয়াল কিছুতেই সকলকে ছেড়ে যেতে রাজি হয় না। পরের দিন সকালে দেখা যায় বনি তার ব্যাগপত্র নিয়ে পুলিশের সাথে চলে যাচ্ছে। ম্যানুয়াল অন্য জেলে যেতে রাজি হয়নি। এই খবর সকল কয়েদি জানার পর তারা সবাই তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র উপহার হিসেবে ম্যানুয়ালকে দিতে শুরু করে। উপহারের মধ্যে ম্যানুয়ালের কেড়ে নেওয়া সেই স্যুটটাও ছিল। পরের সিনে দেখা যায় লুসি ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে। এতদিনে তারা বেশ খানিকটা ক্লোজ হয়ে গেছে, আর ম্যানুয়ালও লুসিকে পছন্দ করতে শুরু করেছে। রাতের বেলায় হঠাৎ করে কিছু গার্ড এসে ম্যানুয়াল আর পিনুকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ওদেরকে অন্য জেলে পাঠানোর জন্য এই ব্যবস্থা করেছে যেন ওরা অন্য কোনো কয়েদির লিড দিতে না পারে। সেই জেলে ওদেরকে আনা হয়েছে। এখানে প্রচুর ঠান্ডা, তার উপর পিনু আর ম্যানুয়াল পাতলা কাপড় পরেছিল। দুজনকে আলাদা সেলে রাখা হয়। কিছুক্ষণ পরে কিছু গার্ড এসে ম্যানুয়ালের উপর একাধারে পাউডার ছড়িয়ে দিয়ে বেদরক পিটুনি শুরু করে। এরপর তাকে কোয়ারেন্টাইন সেলে নেওয়ার সময় সে পিনুকে দেখতে পায়। দেখা যায় পিনুকেও মারা হয়েছে। ম্যানুয়াল এই পর্যায়ে অদ্ভুত এক কাণ্ড করে বসে। সে ইচ্ছা করে এক টুকরো লোহা গিলে ফেলে, যার কারণে তাকে অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে সে আবদার করে বসে যে যতক্ষণ না পিনুকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ততক্ষণ সে অপারেশন করবে না। ডাক্তার বাধ্য হয়ে ওর কথায় রাজি হয়ে যায়। পিনোকে ট্রিটমেন্টের জন্য নিয়ে এলে দেখা যায় তার শারীরিক অবস্থা খুবই মর্মান্তিক। জখমে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। এরপর দুজনের চিকিৎসা করা হয়। কিছুদিন পর পিনো আর ম্যানুয়াল দুজনে সুস্থ হয়ে ওঠে। জেলের কয়েদিদের সাথে আলোচনায় ম্যানুয়াল জানতে পারে যে দেশের সকল জেল মনিটরিং করার জন্য নতুন একজন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। সকলে মিলে সিদ্ধান্ত নেয় ডিরেক্টর জেলখানা ভিজিট করতে এলে ওনার সাথে সকল কয়েদিদের পক্ষ থেকে কথা বলার জন্য ম্যানুয়ালকে পাঠানো হবে। সেদিন ডিরেক্টর জেলখানা ভিজিট করতে আসে। সেদিন ম্যানুয়াল ওনার সাথে আলোচনায় বসে কয়েদিদের সকল অসুবিধা, তাদের সাথে হওয়া অন্যায় অবিচারের কথা তুলে ধরে। ডিরেক্টর আশ্বাস দেয় যে পার্লামেন্টের নতুন আইন পাশ হলে সেসব পরিবর্তন করে ফেলবে। কয়েদিদের সাথে তখন আর আগের মতো জুলুম হবে না। তবে তিনি ম্যানুয়াল আর পিনুকে আবারও বার্সেলোনার জেলে পাঠিয়ে দেয়, যেহেতু তাদেরকে জোর করে সেখান থেকে তুলে আনা হয়েছিল। পুরনো জেলে ম্যানুয়াল আর পিনুকে ফিরে পেয়ে সকল কয়েদিরা অনেক খুশি হয়। এরপর সেই দিন চলে আসে যেদিন অপেক্ষায় সবাই ছিল। আর সেদিন পার্লামেন্টে জেলে থাকা কয়েদিদের নিয়ে নতুন আইন পাশ হওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যবশত সেই আইন পার্লামেন্ট থেকে পাশ হয় না, যার ফলে সকল কয়েদিরা হতাশ হয়ে নিজেদের ভাগ্য মেনে নেয়। ম্যানুয়াল বসেছিল। এমন সময় গার্ড এসে কয়েদিদের পক্ষ থেকে আপিল করা নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে। ম্যানুয়াল প্রচন্ড রেগে গিয়ে গার্ডের উপর হামলা করে বসে। এই অপরাধের কারণে ম্যানুয়ালকে আবারও কোয়ারেন্টাইন সেলে বন্দি করে রাখা হয়। কিছুদিন পর পিনো গিয়ে ম্যানুয়ালকে ওখান থেকে নিয়ে আসে। পিনো ম্যানুয়ালকে বলে যে সব আশা যেহেতু শেষ হয়ে গেছে সেহেতু তারা শেষ একটা চেষ্টা করবে। পরের দিন পিনো ম্যানুয়ালকে নিয়ে জেলের বিপরীত পাশের শেষ অংশে অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি সেলের কাছে নিয়ে আসে। সেখানে একটি অকেজ লিফট রয়েছে। সময় গড়িয়ে যেতে যেতে তখন সালটা 1978। পিনো আর ম্যানুয়াল মিলে জেলের সেই বিপরীত অংশে লিফটের নিচে যেই মাটি আছে সেই মাটি খোদাই করার পরিকল্পনা করে। সেখানে সুড়ঙ্গ তৈরি করতে পারলেই কেবল এই জেল থেকে পালিয়ে নিজের জীবন নিয়ে বেঁচে ফেরা সম্ভব। ম্যানুয়াল আর পিনো পরিকল্পনা করতে শুরু করে কিভাবে কি করবে। দুজন মিলে জেলের ভিতর বেছে বেছে বিশ্বাসযোগ্য কিছু লোক নিয়ে একটি টিম তৈরি করে ফেলে। সুড়ঙ্গ করার কাজ তাদের খুব দ্রুত শেষ করতে হবে, কারণ জেলের কর্তৃপক্ষ এই অংশটা ভেঙে নতুন বিল্ডিং করার পরিকল্পনা করছে। আর এই নতুন বিল্ডিং তৈরি করার কাজ শুরু হবে আজ থেকে 21 দিন পর। অতএব এই জেল থেকে পালানোর জন্য এই পথ তৈরি করতে তাদের হাতে সময় আছে আর মাত্র 21 দিন। এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে না পারলে তাদের আর এখান থেকে পালানো সম্ভব না। তখন জেলের এই নির্মম অত্যাচারগুলো তাদের আরো বহু বছর সহ্য করে যেতে হবে। ওদের টিমের মধ্যে তারা আরো ছোট ছোট কয়েকটা টিম তৈরি করে কাজে লেগে পড়ে। এরপর একদিন লয়ার অ্যারল্ড ম্যানুয়ালের সাথে দেখা করতে আসে আর তাকে ভরসা দিতে শুরু করে যে খুব শীঘ্রই তার কেস আদালতে উঠবে। কিন্তু ম্যানুয়াল জানে এগুলো মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই না, তাই সে অ্যারল্ডের কথায় অতটা গুরুত্ব দেয় না। এদিকে মাটি খোদাই করার কাজ প্রায় শেষের দিকে। ম্যানুয়াল মাটির ভিতরে একটি দেয়াল খুঁজে পায়। এই দেয়ালের বিপরীত পাশেই পুরো শহরের পানি নিষ্কাশনের ড্রেন আছে, যা পুরো শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেয়াল ভেঙে ড্রেনে ঢুকতে পারলে ড্রেনের রাস্তা ধরে শহরের যে কোনো ম্যানহোল থেকে ওরা বাইরে চলে যেতে পারবে। সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়ে যাওয়ায় সকল কয়েদিরা অনেক আনন্দে ফুর্তি করতে থাকে। পরের দিন সকালে ম্যানুয়াল আর পিনো প্রয়োজনীয় জিনিসপত্রের ছোট্ট একটা পুটলা নিয়ে সাথে টিম মেম্বারদের নিয়ে সুড়ঙ্গের ভেতরে দিয়ে পালানোর উদ্দেশ্যে রওনা দেয়। একসাথে এত কয়েদি জেলের বিপরীত পাশে যেতে দেখে অন্য কয়েদিরাও তাদের পিছু নিতে শুরু করে।
এসব দেখে দায়িত্বে থাকা গার্ড গেট বন্ধ করে দেয়। ততক্ষণে ম্যানুয়াল, পিনো সহ বেশ কয়েকজন কয়েদি গেট পার হয়ে চলে এসেছে। তারা গার্ডকে বেঁধে সঙ্গে নিয়ে সুড়ঙ্গ পর্যন্ত এসে গার্ডকে ছেড়ে দিয়ে খুব দ্রুত সুড়ঙ্গের ভেতর দিয়ে পালিয়ে যেতে শুরু করে। এরপর তারা যেতে যেতে এক পর্যায়ে ম্যানুয়াল আর পিনো ম্যানহোল দিয়ে পাশের কোনো এক রাস্তায় উঠে আসে। অপরদিকে জেলের ভেতরে অন্য কয়েদিরা পালানোর সময় গার্ডরা তাদের ধরে ফেলে। এদিকে খুব দ্রুত ম্যানুয়াল আর পিনো বাস স্ট্যান্ডে এসে একটি বাসে উঠে পড়ে। এর মাঝে ওরা তাদের কাপড়ও বদলে ফেলেছিল, ফলে কোনো রকম সমস্যা ছাড়াই ওরা পথচারীদের সাথে মিশে গেছে। এরপর ম্যানুয়াল এবং পিনো সেখান থেকে পরের একটা বাস স্টপে নেমে তারা দুইজন দুই দিকে চলে যায়। ম্যানুয়াল লক্ষ্য করে তার শার্টের বাজে পিনো কিছু টাকা আগে থেকে রেখে দিয়েছিল, যাতে শহর থেকে দূরে পালিয়ে যেতে পারে। অবশেষে ম্যানুয়াল এবং পিনো এই জাহান্নাম নামক জেল থেকে পালিয়ে আসতে সফল হয়। ম্যানুয়াল সেখান থেকে সোজা চলে আসে লুসির কাছে। লুসি ম্যানুয়ালকে দেখে অনেক খুশি হয় আর বাকিটা জীবন দুজনে একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এখানে এই মুভিটা শেষ হয়। তো এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।